নমস্কার। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রকাব্য গ্রন্থের অন্তর্গত সিন্ধুপাড়ে কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি বেশ দীর্ঘ এবং তবু আমি চেষ্টা করব প্রতিটি লাইন পড়ে পড়ে আপনাদের সামনে সম্পূর্ণ কবিতাটির বিষয়বস্তুকে তুলে ধরার এবং এই কবিতাটির যে প্রেক্ষাপট, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে প্রকৃতি প্রেমিক অবস্থায় থেকে কোথাও যেন স্বপ্নের মধ্যে নিজের জীবনকে অতিক্রম করতে দেখছেন এবং দেখছেন যে জীবনের সায়ান্ন সময়, জীবনের শেষ সময়ে এই সৌন্দর্যময় পৃথিবী ছেড়ে তিনি যখন বিদায় নেবেন, তখনই কি পৃথিবীর সমস্ত সৌন্দর্যগুলো তাকে বারবার ধরা দিবে, তাকে কি বারবার অবাক করে দিবে, মুগ্ধ করে দিবে? এই রকম একটা চিন্তা থেকে কিন্তু এই অনুভূতির চমৎকার কবিতাটি উঠে এসেছে। সিন্ধু পাড়ে, বাস্তবে সিন্ধু পাড়ে মানে হলো সমুদ্রের তীরবর্তী অঞ্চল, কিন্তু কোথাও যেন আপনারা কবিতাটির ব্যাখ্যা পড়তে পড়তে বা শুনতে শুনতে বুঝতে পারবেন যে এটি কোথাও যেন জীবনের একদম যে জীবন নামক যে সমুদ্রে আমরা বেঁচে আছি, এটার তো একটা অন্তিম আছে, মৃত্যু আছে। এই মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের একটা সমুদ্র এবং সমুদ্রের শেষ পাড়ে গিয়ে আমরা দাঁড়াবো গিয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেন কোথাও দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে তাকে একজন রমণী দেখা দিচ্ছে এবং রমণী বা নারী দেখা দিয়ে তাকে অবাক করে ঘোড়ায় ছুটিয়ে নিয়ে অন্য একটা দেশে, অন্য একটা জায়গাতে নিয়ে গিয়ে রাখছেন এবং সেইখানে সেই রমণী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বিয়ে করছেন। বিয়ে করার পরও কিন্তু অন্ধকারের মধ্যে সেই রমণীর মুখ দেখতে পাননি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু যে মুহূর্তে তার মুখটা দেখবেন, তার ঘোমটা খুলে দেখবেন, তিনি অবাক হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করবেন আর বলবেন, তুমি এখানেও জীবন দেবতা, তুমি আমার কাছে এই জায়গাতেও এসেছো, অর্থাৎ তুমি কোথাও আমাকে ছাড় দিবে না। এত তোমার মুগ্ধতা, এত তোমার রূপ, এত গুণ, এত সৌন্দর্য সব নিয়ে তুমি আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছ, সারাটা জীবন আমার সাথে থেকেছ, এখন সিন্ধু পাড়ে পর্যন্ত তুমি আমার সাথে সাথে আছো। এই বলে যেন তিনি জীবন দেবতার পায়ে নিজেকে আবার সমর্পণ করবেন। এইভাবে কবিতাটা দেখবো আমরা, পুরোটা শেষ হচ্ছে। তো প্রথমে কবিতাটার শুরুতেই দেখবো একটা রাত্রির কথা, শীতের রাত্রি। কি সুন্দর কথা বলছেন দেখেন। বলছেন কবি, পৌষ প্রখর শীতে জর্জর ঝিল্লি মুখর রাতি, নিদ্রিত পুরী নির্জন ঘর নির্বাণ দীপবাতি। কি সুন্দর কথা। পৌষের শীতের রাত্রি, সেই সময় কিন্তু প্রচণ্ড শীত করছে, রাত্রিতে ঘুমিয়ে আছে নিদ্রিত পুরী, সবাই ঘুমিয়ে আছে। নির্জন ঘর, কেউ ঘরে নাই, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। আর সেই সময় নির্বাণ দীপবাতি, আলোটা কিন্তু ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে, মানে অন্ধকার ঘর। অকাতর দেহে আছিনু মগন সুখ নিদ্রার ঘোরে। এইবার কি হলো, কবি কিন্তু গভীর নিদ্রার মধ্যে রয়েছেন। তপ্ত শয্যা প্রিয়ার মতন সোহাগে ঘিরেছে মোড়ে। প্রিয়া অর্থাৎ প্রেমিকার মতো এই বিছানাটা যেন কবিকে জড়িয়ে ধরে রেখেছে। হেন কালে হাই বাহির হইতে কে ডাকিল মোর নাম, নিদ্রা টুটিয়া সহসা চকিতে চমকিয়া বসিলাম। অর্থাৎ ঠিক সেই সময় যখন তিনি ভীষণ গভীর ঘুমে রয়েছেন, সেই সময় বাইরে থেকে কবির নাম ধরে কেউ ডাকলেন, আর কবি কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে চমকে উঠে বসলেন বিছানায়। তীক্ষ্ণ শানিত তীরের মতন মর্মে বাজিল স্বর, ঘর্ম বহিল ললাট বাহিয়া রোমাঞ্চ কলেবর। কি সুন্দর কথা বলছেন, তীক্ষ্ণ তীরের মতো এসে যেন মনের মধ্যে ওই স্বরটা, ওই আওয়াজটা লাগলো। আর সেই সময় ঘাম ছুটছে কপাল থেকে, সারা শরীর যেন ঘামে ভরে যাচ্ছে। ফেলি আবরণ, সঙ্গে সঙ্গে যে চাদর ঢাকা ছিল সেটা ফেললেন। তেজিয়া শয়ন, ত্যাগ করলেন শয্যা মানে বিছানা। বিরল বসন বেশে, খুব সাদামাটা একটা বস্ত্র পরে তিনি এবার কিন্তু বেরোচ্ছেন। দুরু দুরু বুকে খুলিয়া দুয়ার বাহিরে দাঁড়ানো এসে, অর্থাৎ বাইরের দিকে দাঁড়ালেন এসে মনে মনে অনেক ভয় নিয়ে। দূর নদী পাড়ে শূন্য শ্মশানে শৃগাল উঠিল ডাকি। অর্থাৎ দূরে নদীর পাড়ে কিন্তু একটা শ্মশান আছে, সেখানে একটা শেয়াল ডেকে উঠল। মাথার উপরে কেঁদে উড়ে গেল কোন নিশাচর পাখি। একটা পাখি কিন্তু, রাত্রির পাখি, সে কিন্তু আকাশের উপর দিয়ে উড়ে গেল ডাক দিতে দিতে। কবির মনে হলো পাখিটা যেন কাঁদতে কাঁদতে উড়ে গেল। দেখিনু দুয়ারে রমণী মূর্তি অবগুণ্ঠনে ঢাকা। তিনি দেখতে পেলেন হঠাৎ করে সেই অন্ধকারের মধ্যে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, একটা রমণী মূর্তি, কিন্তু তার ঘোমটা ঢাকা আছে।
কৃষ্ণ অশ্বে বসিয়া রয়েছে, চিত্রে যেন সে আঁকা। আর সে কোথায় বসে আছে? নাকি কৃষ্ণ অশ্বে, একটা কালো রঙের ঘোড়ার উপর বসে আছে। যেন দূর থেকে দেখে মনে হচ্ছে কি সুন্দর একটা ছবির মধ্যে যেন একটা মেয়ে বসে আছে। আরেক অশ্ব দাঁড়ায়ে রয়েছে পুচ্ছ ভূতল চুমে। আরেকটা ঘোড়া কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে, তার কিন্তু লেজের যে চুলের অংশটা পুচ্ছ, সেটা কিন্তু মাটিতে পর্যন্ত ঠেকে আছে। ধূম্র বরণ, অর্থাৎ একটা ধোঁয়াশা ধোঁয়াশা বরণ, বা এক কথায় বললে এটা গ্রে কালার, বা কি বলবো এটাকে, মেটে কালার, মেটে রং। যেন দেহ তার গঠিত শ্মশান ধূমে, যে শ্মশানের উপর থেকে যে ধোঁয়াটা বের হয়, সেই ধোঁয়ার রঙে যেন রং। নড়িল না কিচ্ছু নড়ল না, আমারে কেবল হেরিল আখির পাশে। কবির দিকে একবার নারীটি মহিলাটি কী করলো, একবার শুধু আড়াল করে দেখল। শিহরি শিহরি সর্বশরীর কাঁপিয়া উঠিল ত্রাসে। সঙ্গে সঙ্গে সারা শরীর যেন কবির কাঁপতে শুরু করেছে ভয়ের মধ্যে, ত্রাসে। পাণ্ডু আকাশে খণ্ডচন্দ্র হিমানির গ্লানি মাখা। বলছেন যে কালো অন্ধকার আকাশের মধ্যে চাঁদ যেন ঠান্ডায় কাঁপছে, হিমানি গ্লানি মেখে যেন চাঁদ বসে আছে আকাশে। পল্লবহীন বৃদ্ধ অসৎ শিহরে নগ্ন শাখা। আর পাতা টাতা নাই এমন একটা অনেক পুরনো বৃদ্ধ অশ্বত্থ গাছ, তার যেন নগ্ন শাখা, তার খোলামেলা শাখাগুলো দাঁড় করানো আছে। দেখেই ভয় লাগছে আসলে। নীরব রমণী অঙ্গুলি তুলি দিল ইঙ্গিত করি, মন্ত্রমুগ্ধ অচেতন সমচরিণু অশ্বপরি। সহজভাবে তিনি এবার বলছেন যে নীরবে এই নারীটি কী করলো, কবির দিকে তাকালো, আর তাকিয়ে আঙুলের ইঙ্গিত করলো। আর সঙ্গে সঙ্গে কবি কী করলো, মন্ত্রমুগ্ধের মতো, যেন মন্ত্রের দ্বারাও মুগ্ধ হয়ে গেছে, আর কিছু করা যাবে না। নিজে কিন্তু তার কোনো সচেতনতা নেই, অচেতন হয়ে গেছেন কবি কী করলো, ঘোড়ার উপরে উঠে বসলো। বিদ্যুৎ বেগে ছুটে যায় ঘোড়া, বারেক চাহিনু পিছে। কবি এবার কী হলো, বিদ্যুতের মতো ঘোড়াটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর 1-2 বার কিন্তু কবি পিছনে নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখলেন। ঘর দ্বার মোর বাষ্প সমান, মনে হলো সব মিছে। মনে হচ্ছে বাড়ি ঘর সব কিছু বাষ্পের মতো উড়ে যাচ্ছে। কাতর রোদন জাগিয়া উঠিল সকল হৃদয় বেপে। এবার কিন্তু কবির মনের মধ্যে, বুকের মধ্যে একটা কান্না জেগে উঠছে। কণ্ঠের কাছে সুকঠিন বলে, কে তারে ধরিল চেপে। কিন্তু গলা থেকে কোনো কান্না বেরোতে চাইছে না, কেউ যেন গলাটা চেপে রেখেছে। পথের দুধারে রুদ্ধ দুয়ারে দাঁড়ায়ে সৌধ সারি। আর রাস্তার 2 ধারে কিন্তু অনেক বাড়ি, প্রাসাদ, সৌধ এইসব আছে। ঘরে ঘরে হাই সুখসজ্জায় ঘুমাইছে নরনারী। আর কবি তখন ভাবছেন যে রাস্তার ধারের এই ঘরগুলোতে কত নারী পুরুষ, কত মানুষেরা কিন্তু ঘুমোচ্ছে আরামে। নির্জন পথ চিত্রিত পথ, সারা নাই সারা দেশে। তিনি কি বলছেন যে সারা রাস্তা যেন নির্জন, কেউ নাই, আর কোথাও সারা আওয়াজ নেই। পুরো দেশ যেন, গোটাই পৃথিবীটা যেন শুয়ে গেছে। রাজার দুয়ারে 2টি প্রহরী ঢুলিছে নিদ্রাবেশে। কি সুন্দরভাবে তিনি বলছেন যে গোটা পৃথিবীটা যেন একটা রাজার রাজত্ব, সেখানে 2টি প্রহরী যেন ঢুলছে। একটা কবি স্বয়ং নিজে, আর আরেকজন হচ্ছে সেই নারীটি, 2জনই যেন একটু একটু ঢুলছে। শুধু থেকে থেকে ডাকিছে কুকুর সুদূর পথের মাঝে। কি বলছে যে কি দূরে কোথাও যেন কুকুর ডাকছে মাঝে মাঝে। গম্ভীর স্বরে প্রাসাদ শিখরে প্রহর ঘণ্টা বাজে। দূরে কোথাও যেন একটা ঘণ্টা বাজলো প্রাসাদের মধ্যে। অফুরান পথ অফুরান রাতি, অজানা নূতন ঠাই। পথ যেন ফুরোতেই চাইছে না, রাত্রিটা যেন ফুরোতেই চাইছে না। কোথায় যে যাব কোনো ঠিক নাই। নতুন কোথাও একটা অজানা নতুন ঠাই, যে কোথায় যে ঠাই হবে জানা নেই। অপরূপ এক স্বপ্ন সমান, অর্থ কিছুই নাই। কখনো কখনো খুব সুন্দর একটা স্বপ্ন আমরা দেখি, তখন মনে হয় যে এইসব স্বপ্নের তো কোনো অর্থই নেই, মানে ভুলভাল স্বপ্ন, কিন্তু কি সুন্দর। ঠিক সেই রকম মনে হচ্ছে কবির। কি যেন দেখেছিনু মনে নাহি পড়ে, ছিল নাকো আগাগোড়া, লক্ষ্যবিহীন তীরের মতন ছুটিয়া চলেছে ঘোড়া। সারা জীবনের কথা কবি ভাবতে চাইছেন, কিন্তু কিচ্ছু মনে পড়ছেন না। ঠিক সেই সময় তিনি বুঝতে পারছেন কোনো লক্ষ্য না থাকা যেমন তীর ধনুক থেকে বা ছিলা থেকে বেরিয়ে যায়, সেইভাবে ঘোড়া যেন ছুটে চলেছে সামনের দিকে। চরণে তাদের শব্দ বাজে না, উড়ে নাকো ধুলি রেখা। কিন্তু ঘোড়া চললে তো শব্দ হবে, ঘোড়ার পায়ের আওয়াজ হবে, আর চারিদিকে ধুলা উঠবে, কিন্তু এরকম কিচ্ছু হচ্ছে না। কঠিন ভূতলে নাই যেন কোথা, সকলে বাষ্পে লেখা। কি সুন্দর করে বলছেন।
যে পায়ের নিচে, ঘোড়াদের পায়ের নিচে যেন ভূতল নাই, মাটি নাই যে আওয়াজ হবে, রাস্তা নাই যে আওয়াজ হবে, সবই যেন বাষ্পের মধ্যে অর্থাৎ বাতাসের মধ্যে তারা উঠছে। মাঝে মাঝে যেন চেনা চেনা মতো মনে হয়, থেকে থেকে নিমেষ ফেলিতে দেখিতে না পায়, কোথা পথ যায় বেঁকে। মাঝে মাঝে কবির মনে হয় হ্যাঁ এটা কোন গ্রাম বা শহরের উপর দিয়ে যাচ্ছি মনে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে চোখের পলক পড়তে না পড়তে পরিবর্তন হয়ে যায় পথ, বেঁকে যায় পথ। মনে হলো মেঘ, মনে হলো পাখি, মনে হলো কিশলয়। কখনো কবির মনে হচ্ছে এই তো মেঘ, এই তো পাখি, এই তো পাতা বা গাছের পাতা। ভালো করে যেই দেখিবারে যায় মনে হলো কিছু নয়। যখনই তিনি একটু মন দিয়ে ভালো করে দেখতে যাচ্ছেন তখন মনে হচ্ছে না, কিছুই না, এলো ভুল, মনের ভ্রম, আর কিছুই না। দুই ধারে কি প্রাসাদের সারি অথবা তরুর মূল। হঠাৎ করে তিনি বলছেন পথের দুই ধারে কি প্রাসাদ রয়েছে বা কোনো গাছের মূল রয়েছে, অথবা এ আকাশ, এ শুধু আকাশ জুড়িয়া আমারই মনের ভুল। আবার কবির মনে হচ্ছে নাকি এটা সম্পূর্ণটাই আকাশ, আকাশের মেঘগুলোকে দেখে আমার বারবার মনের ভুল তৈরি হচ্ছে। মাঝে মাঝে চেয়ে দেখি রমণীর অবগুণ্ঠিত মুখে নীরব হৃদয় বসিয়া রয়েছে, প্রাণ কেঁপে ওঠে বুকে। মাঝে মাঝে কবি কী করছেন, অন্য ঘরটার দিকে তাকাচ্ছেন যেখানে রমণীটা বসেছিল, আর সেই রমণীটা তেমনই চুপ করে নীরব হয়ে বসে আছে। আর এটা দেখে কিন্তু কবির প্রাণ আবার কেঁপে কেঁপে উঠছে। ভয়ে ভুলে যায় দেবতার নাম, মুখে কথা নাহি ফুটে, হু হু রবে বায়ু বাজে দুই কানে, ঘোড়া চলে যায় ছুটে। কবি কী ভাবছেন, দেবতার নাম ভুলে যাচ্ছেন, মুখে কোনো কথা নাই, ভয়েই হচ্ছে তার, চারদিকে বাতাস যেন শোঁ শোঁ করে হু হু করে বাজছে, আর সেই মধ্যেই কিন্তু ঘোড়া সামনের দিকে ছুটে চলেছে। কবি এবার দেখলেন চন্দ্র যখন অস্তে নামিল তখনও রয়েছে রাতি। এবার চাঁদ কিন্তু অস্ত যাচ্ছে, মানে ধীরে ধীরে একটু একটু করে ভোর হতে চলেছে। কবি দেখছেন চন্দ্র যখন অস্তে নামিল তখনও রয়েছে রাতি, পূর্ব দিকের অলস নয়নে মেলিছে রক্ত ভাতি। যেন ধীরে ধীরে পূর্বের আকাশটা একটু একটু করে রক্তের রঙে রাঙছে, অর্থাৎ একটু একটু করে ভোর হচ্ছে, আলো হচ্ছে। জনহীন এক সিন্ধু পুলিনে অশ্ব থামিল আসি। এইবার কিন্তু কোনো মানুষ নাই এমন একটা সিন্ধুর তীরবর্তী অঞ্চলে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অশ্বটা গিয়ে থামলো, মানে ঘোড়াটা থামলো। সম্মুখে দাঁড়ায় কৃষ্ণ শৈল গুহামুখ পরকাশী। সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, অর্থাৎ কালো রঙের একটা শৈল, মানে পাহাড়, গুহা, আর সেটা যেন প্রকাশ্যে আসলো। সাগরে না শুনি জল কলরব, না গাহে উষার পাখি। কিন্তু সমুদ্রের জলের গর্জন তিনি শুনতে পাচ্ছেন না, তিনি ভোরের পাখির আওয়াজ পাচ্ছেন না। বহিল না মৃদু প্রভাত পবন, বনের গন্ধ মাখি। কিন্তু সেখানে কিন্তু আকাশে প্রভাত পবন মানে ভোরের যে বাতাস সেটা কিন্তু বইছে না, বনের গন্ধ কিন্তু পাচ্ছেন না কবি। অশ্ব হইতে নামিল রমণী, আমিও নামিনু নিচে। এবার ঘোড়া থেকে কিন্তু মেয়েটি নামলো, পাশাপাশি কবিও নামলেন। আধার বেদান গুহার মাঝারে চলিনু তাহার পিছে। এবার অন্ধকারের মধ্যে গুহার ভেতর দিয়ে দিয়ে তার পিছে পিছে কবি চলতে শুরু করলো। ভিতরে খোদিত উদার প্রাসাদ শিলাস্তম্ভ পড়ে, আর অনেক খোদাই করা বিভিন্ন প্রাসাদের শিলাস্তম্ভগুলো রয়েছে গুহার ভেতরে। কনক শিকলে সোনার প্রদীপ দুলিতেছে থরে থরে। আর দেখতে পাচ্ছেন যে সোনার শিকল দিয়ে ঝোলানো আছে সোনার প্রদীপগুলো, কি সুন্দর জ্বলছে আর দুলছে। ভিত্তির গায়ে পাষাণ মূর্তি চিত্রিত আছে কত, আর ওই গুহার ভেতরে কত পাথরের মূর্তি আঁকা আছে। অপরূপ পাখি অপরূপ নারী লতা পাতা নানা মতো, আর সেগুলোর মধ্যে অপরূপ সব সুন্দর সুন্দর পাখি, সুন্দর সুন্দর নারী, আর গাছের লতা পাতার কত চিত্র আঁকা আছে। মাঝখানে আছে চাঁদোয়া খাটানো মুক্তা ঝালরে গাথা। কি সুন্দর, যেমন হয় না বিয়েতে যেমন মণ্ডপ সাজানো হয় সেই রকম মাঝখানে চাঁদোয়া মানে আচ্ছা কাপড় খাটানো আছে, মুক্তা ঝালর ঝালর টালর ঝোলানো আছে। তারই তলে মণি পালঙ্ক পরে অমল শয়ন পাতা। কি সুন্দর পালঙ্ক সাজানো আছে তার মাঝখানে। তারই দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধ ধূপ। চারদিক থেকে কিন্তু ধূপের গন্ধ উঠছে। সিংহবাহিনী নারীর প্রতিমা দুই পাশে অপরূপ। এবার সে নারীর দিকে তাকিয়ে দেখলো কি সুন্দর অপরূপ, তাকে দূর থেকে দেখে মনে হচ্ছে। নাহি কোনো লোক নাহিক প্রহরী নাহিক ধীরি দাস দাসী। আর সেখানে কোনো লোক প্রহরী বা দাস দাসী কোথাও কেউ নেই। গুহা গৃহতলে তিলেক শব্দ হয়ে উঠে রাশি রাশি। আর গুহার ভিতরে ঢুকে সামান্য যদি কোনো কিছু শব্দ হয় তো সেটা বারবার শব্দ হতে থাকে। আসলে সব ধ্বনির যে প্রতিধ্বনি হয় সেটাই এখানে বোঝাতে চাইছেন কবি। আবার তিনি বলছেন নীরবে রমণী আবৃত বদনে বসিলা শয্যা পড়ে। এইবারে কিন্তু চুপ করে থাকা সেই রমণী, নীরব রমণী কী করলো, আস্তে আস্তে করে গিয়ে সেই শয্যার মধ্যে বসলো, সেই বিছানার মধ্যে বসলো। অঙ্গুলি তুলে ইঙ্গিত করি পাশে বসাইল মোড়ে।
এবার আঙুলের ইঙ্গিত দিল, ইশারা দিল যে কবি যেন তার পাশে গিয়ে বসে। কবি তাই করলেন, তার পাশে গিয়ে বসলেন। হিম হয়ে এলো সর্বশরীর, ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে কিন্তু কবির সারা শরীর। শিহরি উঠিল প্রাণ, আর ভয়ে কিন্তু আঁতকে উঠেছে প্রাণ। শোণিত প্রবাহে ধ্বনিতে লাগিল ভয়ের ভীষণ টান। আর সেই সময় শোণিত প্রবাহ মানে রক্তের প্রবাহ, সারা শরীরে রক্তের যে প্রবাহ হচ্ছে ধমনীতে, সেই কিন্তু আওয়াজটাতে ভয়ের যেন সুর মিশে গেল। এইভাবে করে দেখা যাচ্ছে কবির সাথে দেখা হচ্ছে সেই এক অপরূপ নারীর। এইবার কি হবে? এইবার হবে কি, সহসা বাজিয়া উঠিল, সহসা বাজিয়া বাজিয়া উঠিল 10 দিকে বিনা বেনু, মাথার উপরে ঝরিয়া ঝরিয়া পড়িল পুষ্পরেণু। ঠিক সেই সময় কবি লক্ষ্য করছেন চারদিকে কি সুন্দর বাঁশি বীণার আওয়াজ হচ্ছে, আর হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের মাথার উপরে অনেক পুষ্প, অনেক ফুল ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, যেন ফুলের বৃষ্টি হচ্ছে। দ্বিগুণ আভায় জ্বলিয়া উঠিল দ্বীপের আলোক রাশি, ঘোমটা ভিতরে হাসিল রমণী মধুর উচ্চ হাসি। ঠিক সেই সময় কি হলো নাকি চারিদিক ঘরের মধ্যে যেন প্রচুর প্রদীপ জ্বলে উঠল, আর ঠিক সেই সময় ঘোমটার ভিতর থেকে সেই রমণী কিন্তু মধুর হাসি হেসে উঠল, উচ্চ হাসি, জোরে জোরে হাসতে শুরু করেছে। সে হাসি ধনিয়া ধনিয়া উঠিল বিজন বিপুল ঘরে, আর সেই ঘরের মধ্যে সেই হাসিটা আরও বেশি আওয়াজ করতে শুরু করেছে। শুনিয়া চমকি বেকুল হৃদয়ে কহিলাম জড়ো করে। এইবারে কিন্তু কবি খুব ভয় পেয়ে গেছেন। তিনি কি করলেন? ব্যাকুল হৃদয় নিয়ে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, আমি যে বিদেশি অতিথি, আমায় বেথিও না পরিহাসে, কে তুমি হৃদয় নীরব ললনা, কোথায় আনিলে দাসে। অর্থাৎ কবি নিজেকে এখানে সেই মেয়েটির দাস সেবক বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি বলছেন, আমি হচ্ছি বিদেশি অতিথি, আর আমাকে এইখানে নিয়ে এসে আমাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা করিও না, আমার বড্ড ভয় করছে। তুমি নীরব এক ললনা, তা আমাকে তুমি কোথায় নিয়ে আসলে? রমণী অমনি কিন্তু রমণী কী করলো, তার হাতে ছিল কনক দণ্ড, অর্থাৎ সোনার একটা দাঁড় ছিল বা সোনার একটা দণ্ড ছিল, সেইটা ভূমিতে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে সারা ঘর যেন আবার অন্ধকারে ঢেকে গেল, আর সঙ্গে সঙ্গে চারিদিকে আবার ধূপের রাশি রাশি ধূপ চারদিকে যেন ধোয়া হতে শুরু করলো। অমনি রমণী কনকদণ্ড আঘাত করিল ভূমে, আঁধার হইয়া গেল সে ভবন রাশি রাশি ধূপ ধুমে। বাজিয়া উঠিল শতেক শঙ্খ স্থূল হুলুস কলরব সাথে, প্রবেশ করিল বৃদ্ধ বিপ্র ধান্য দুর্বাহাতে। এক সময় কি হলো, যেই আলোগুলো নিভে গেল আর সঙ্গে সঙ্গে চারিদিকে আঁধার হয়ে গেল, ঠিক সেই সময় আবার শঙ্খের আওয়াজ হলো, আর প্রবেশ করছে সেই ঘরের মধ্যে একজন বৃদ্ধ বিপ্র, তার হাতে ধান দুব্বা, পশ্চাতে তার বাঁধি দুই ষাঁড় কিরাত নারীর দল। অনেক নারী কি করেছে, তার দুই দিকে ওই বৃদ্ধ বিপ্রের পেছন দিকে কিন্তু লাইন দিয়ে আসছে ঘরের মধ্যে। কেহ বহে মালা, কেহ বা চামর, কেহ বা তীর্থ জল। কারো হাতে মালা আছে, কারো হাতে চামর আছে। চামর মানে ওই যে মাথাতে যে দেয় ধূপের গন্ধের সাথে, বা মনসা গানে দেখা যায় এই ধরনের দৃশ্যগুলো সেই চামর, এবং পাশাপাশি তীর্থজল বা জলের ঘটি আছে কারো হাতে। নীরবে সকলে দাঁড়ায়ে রহিল বৃদ্ধ আসনে বসি। চারদিকে সবাই নীরব হয়ে দাঁড়িয়ে আছে, আর বৃদ্ধ ব্যক্তিটা কি করলো, আসনে বসলো। নীরবে গণনা করিতে লাগিল গৃহতলে খড়ি কষি। তিনি চুপচাপ হয়ে নীরবে কি করলো, গণনা করতে থাকলো। ঘরের মধ্যে মেঝেতে খড়ি দিয়ে কি যেন আঁকতে শুরু করলেন। আঁকিতে লাগিল কত না চক্র, কত না রেখার জাল। এইবারে তিনি ওই যেমন জ্যোতিষীরা করে, অনেকগুলো চক্র আঁকে, চতুর্ভুজ আঁকে, অনেক আঁকিবুকি আঁকে, সেই রকম কিন্তু তিনি অনেকগুলো দাগ কেটে কেটে কিছু একটা আঁকতে চাইলেন। গণনার শেষে কহিল, এখন হয়েছে লগ্নকাল, শয়ন ছাড়িয়া উঠিল রমণী বদন করিয়া নত, আমিও উঠিয়া দাঁড়াইনু পাশে মন্ত্রচালিত মতো। কি সুন্দর কথা! কি হলো, যে তিনি গণনা করে বলল যে হ্যাঁ, এখন লগ্ন হচ্ছে, লগ্ন শুরু হলো। ঠিক সেই সময় এই কথা শুনে শয়ন মানে শয্যা ছেড়ে বা বিছানা ছেড়ে সেই মহিলাটি কিন্তু উঠে দাঁড়ালো, আর মাথাটা কিন্তু তার নিচু। আমিও উঠিয়া দাঁড়াইনু পাশে মন্ত্রচালিত মতো, অর্থাৎ কবিও কিন্তু তাকে উঠতে দেখে নিজেও উঠে দাঁড়ালো আর তার পাশে গিয়ে দাঁড়ালো। নারীগণ সবে ঘেরিয়া দাঁড়ালো, একটি কথা না বলি।
কি সুন্দর, সমস্ত মেয়েরা কি হলো, সবাই মিলে এই দুজনকে ঘিরে দাঁড়ালো। দোহাকার মাথে ফুল দল সাথে বড়শিল লাজাঞ্জলি, চারিদিকে যেন বর্ষাচ্ছে ফুল জল, চারিদিকে বারবার দেখাচ্ছে তাদের উপরে, দুজনের উপরে কিন্তু পড়ছে। পুরোহিত শুধু মন্ত্র পড়িল আশিস করিয়া দোহে। পুরোহিত কি করলো, সেই বৃদ্ধ পুরোহিত দুজনকেই, সেই মহিলা এবং কবি দুজনকেই কিন্তু আশীর্বাদ করলো আর মন্ত্র পড়তে শুরু করলো। কি ভাষা কি কথা কিছু না বুঝিনু, দাঁড়ায়ে রহিনু মোহে। সেই মন্ত্রের যে ভাষা কি কথা কি কিছুই বুঝতে পারলেন না কবি, কিন্তু দাঁড়িয়ে থাকলো চুপচাপ, যেন তিনি মুগ্ধ হয়ে গেছেন, মোহের মধ্যে আছেন। অজানিত বধূ নীরবে সঁপিল শিহরিয়া কলেবর, হিমের মতন মোর করে তার তপ্ত কমল কর। এবার কি হলো, কবি বলছেন যে এইটা যা বিয়ের সময়, তো বিয়ের সময় কি হয়, পুরুষের হাতে নারীর হাত এসে পড়ে বা নারীর হাত রাখতে হয়, ঠিক সেই সময় দেখা যাচ্ছে কবি তো খুব ভয়ে আছেন আর ঠান্ডায় জমে গেছেন, তাই বলছেন হিমের মতন মোর করে। তার হাতটার হিম শীতল হাতের উপরে কিন্তু সেই নারীর তপ্ত মানে গরম হাত রাখা হলো। চলে গেল ধীরে বৃদ্ধ বিপ্র, আর সেই অবস্থায় রেখে সেই বৃদ্ধ চলে গেল কিন্তু সেই ঘর থেকে। পশ্চাতে বাঁধি সার গেল নারী দল মাথায় কক্ষে মঙ্গল উপাচার। নারীর দল কি করলো, মাথায় মঙ্গল সেই কাঁখ বা ওই কি যেন বলে মঙ্গলের যে এটা আছে ঘটিটা আছে, সেই ঘটিগুলো মাথায় নিয়ে তারা কিন্তু সেই বৃদ্ধের সাথে সাথে বেরিয়ে গেল ঘর থেকে। এইবার কাহিনী কোন দিকে যাচ্ছে, কাহিনী এবার একটু অন্যদিকে ঘুরে দাঁড়াচ্ছে। সহজভাবে তিনি বলছেন যে শুধু এক সখী দেখাইল পথ। এইবার কী হলো, সবাই চলে যাওয়ার পর একজন মহিলা কি করলো, পথ দেখাচ্ছে, হাতে লয়ে দীপখানি, একটা প্রদীপ হাতে নিয়ে। মোরা দোহে মানে আমরা দুজন মিলে, পিছে চলিনু তাহার কারো মুখে নাই বাণী। এবার কবিও চুপচাপ, সেই নারীও চুপচাপ, আর যে প্রদীপ দেখাচ্ছে তার পিছন পিছন দুজন মিলে চলছে। কত না দীর্ঘ আধার কক্ষ সবহে হইয়া পার। কবি কি বলছেন যে কত দীর্ঘ কত বড় অন্ধকার ঘরের মধ্য দিয়ে পার হচ্ছেন তারা। সহসা দেখিনু সম্মুখে কোথায় খুলে গেল এক দ্বার। হঠাৎ করে একটা দরজা যেন সামনের দিকে খুলে গেল। কি দেখিনু ঘরে কেমনে কহিব, হয়ে যায় মনোভুল। কি যে দেখলো কবি ঠিক মনে করতে পারছেন না, মনের ভুল হয়ে যাচ্ছে। নানা বরণের আলোক সেথায় নানা বরণের ফুল। ঘরের মধ্যে দেখলেন প্রচুর বিভিন্ন ধরনের বর্ণ, খুব রঙের আলো চারদিকে ছড়ানো, আর ঠিক সেখানে কিন্তু প্রচুর ধরনের ফুল রয়েছে। কনকে রজতে রতনে বর্জরিত বসন বিছানো কত। বলছে সেইখানে কি সুন্দর সুন্দর কাপড়, যেন সোনা কনক রত্ন দিয়ে যেন ঘেরা আছে, সেই সব কাপড় টাপড় বেছানো আছে প্রচুর পরিমাণে। কনকে রজতে রতনে জড়িত বসন বিছানো কত, মণি বেদিকায় কুসুম শয়ন স্বপ্ন রচিত মতো। যেন মনে হচ্ছে যে যেখানে ঘুমানোর বিছানা সেটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, যেটা দেখে কবির মনে হচ্ছে স্বপ্নের মতো। পাদপীঠ পরে চরণ প্রসারী শয়নে বসিলা বধূ, আমি কহিলাম সব দেখিলাম তোমারে দেখিনি শুধু। এইবার কি হলো, সঙ্গে সঙ্গে দেখাচ্ছে সেই মহিলাটি এসে সেই বিছানায় বসছে। বসার পরেই কবি হঠাৎ করে বলে উঠলেন, সবই তো দেখলাম, কিন্তু তোমারে যে আমি এখনো দেখিনি। চারিদিক হতে বাজিয়া উঠিল শত কৌতুক হাসি, শত ফোয়ারায় উচ্ছিল যেন পরিহাস রাশি রাশি। চারিদিকে যেন বেজে উঠল হাসির রল। চারিদিকে মানে সেই মহিলা হাসতে শুরু করেছে যে এখনও আমাকে চিনতে পারো না তুমি, আমি কে। আর চারিদিকে কিন্তু যেন কবিকে নিয়ে মজা করার মতো হাসি উঠছে। সুধীরে রমণী দুবাহু তুলিয়া অবগুণ্ঠনখানি, উঠায়ে ধরিয়া মধুর হাসিল মুখে না কহিয়া বাণী। এইবার সেই রমণী কী করলো, কবির সামনে এসে দাঁড়িয়ে দু হাত উপরে তুলে অবগুণ্ঠন মানে ঘোমটাটা উঠিয়ে দিল আর মধুর হাসতে শুরু করলো। চকিত নয়ানে হেরি মুখপানে পরিণু চরণতলে। এইবার কবি যেমন দেখেছেন এই মহিলাকে, সঙ্গে সঙ্গে তার পা ধরে পড়েছেন, পায়ের কাছে এসে মাথা রেখেছেন। এখানেও তুমি জীবন দেবতা, কহিনু নয়ন জলে। চোখের জলে কবি কাঁদছেন আর বলছেন তুমি এখানেও চলে এসেছো জীবন দেবতা। সেই মধুমুখ সেই মৃদু হাসি সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোড়ে হাসালো কাঁদালো চিরদিন দিল ফাঁকি। এই যে জীবনের আলো আর অন্ধকার, এটা তো মানুষকে বারবার বোকা বানায়, তাই না? মানুষ কখনো সুখে কখনো দুঃখে কখনো আনন্দে কখনো আবার কষ্টে কাটে সারাটা জীবন। এইভাবে করে তো ফাঁকি দেয় কোথাও যেন জীবন দেবতা আমাদেরকে, কিন্তু আবার সুধাও দেয় আনন্দও দেয়।
কবিকেও কিন্তু চিরদিন হাসিয়েছে, কাঁদিয়েছে, চিরদিন ফাঁকি দিয়েছে। খেলা করিয়াছে নিশিদিন, রাত দিন খেলা করেছে কবির সাথে। মোর সব সুখে সব দুঃখে, দুঃখে সুখে সবসময় এই জীবন দেবতা কিন্তু কবির সাথে সাথেই ছিল। এ অজানাপুরে দেখা দিল সেই সেই পরিচিত মুখে। সেই পরিচিত, সেই সুন্দর প্রাকৃতিক রূপ নিয়ে কিন্তু সেখানেও এই মহিলাটি দেখা দিয়েছে বা জীবন দেবতা কবিকে দেখা দিয়েছেন। অমল কমল চরণ কমলে চুমিনু বেদনা ভরে। কি বলছেন? যে তার কমল নরম পায়ের পা, তার যে সুন্দর পা, নরম পা, সেখানে কিন্তু চুম্বন দিল, বেদনার সাথে কবি কিন্তু চুম্বন দিল। অর্থাৎ কবি নিজের মাথা কিন্তু প্রকৃতির চরণে কিন্তু সমর্পণ করল। বাধা না মানিয়া বেকুল অশ্রু পড়িত লাগিল ঝরে। এবার কবির কিন্তু আর বাধা মানতে পারছে না, কবি কান্নাকে আটকাতে পারছেন না, তিনি ঝরঝর করে কাঁদছেন। আর সেই প্রকৃতি মা তথা জীবন দেবতার পা কিন্তু ভিজে যাচ্ছে চোখের জলে। অপরূপ তানে, তান মানে হচ্ছে স্বর, অপরূপ স্বর বা তানে ব্যথা দিয়ে প্রাণে বাজিতে লাগিল বাঁশি। কোথায় যেন এবার বুকের মধ্যে একটা বাঁশি বাজছে, করুণ সুর। আর সেই সময় বিজন বিপুল বিভবনে রমণী হাসিতে লাগিল হাসি। এইবারে সেই জায়গাতে, নির্জন জায়গাতে কিন্তু রমণী আবার হাসতে লাগলো। মানে জীবন দেবতা প্রতি মুহূর্তে কবিকে কিন্তু বোকা বানাচ্ছে, মুগ্ধ করছে, অবাক করে দিচ্ছে, কিন্তু কবিকে ছেড়ে কোথাও থেকে চলে যাচ্ছে না। যদি মৃত্যু পর্যন্ত এগোতে হয় তবু কিন্তু জীবন দেবতা কবির সাথে সাথেই থাকবেন। এই সুন্দর দৃশ্যটির মাধ্যমে কবি কিন্তু তুলে ধরলেন সিন্ধুপাড়ে কবিতাটি। কবিতাটির আলোচনা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই ধরনের আর কোন কোন কবিতার আলোচনা আপনারা পেতে চান বা কোন কোন বিষয়ের আলোচনা পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সময় করে নিশ্চয়ই আপনাদের মান রাখবো বা আপনাদের কথার উত্তর অবশ্যই দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।